আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় আদিবাসী নাকি উপজাতি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডেল এইচ খান, মুখ্য সমন্বয়ক, জনতার দল। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন মেহেদী হাসান পলাশ, সম্পাদক, পার্বত্য নিউজ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় আদিবাসী নাকি উপজাতি। আগামী ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। আমরা একটু আগেই সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আজকের বেশ কিছু বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। তার মধ্যে আজকে শুরুতেই যেটি আমি পলাশ ভাইকে দিয়ে আমি শুরু করতে চাই যে আসলে আদিবাসী দিবস নিয়ে নানান কথাই আছে, নানান কথাই তাদের সুযোগ সুবিধার কথা, তাদের বঞ্চনার কথা, নানান কথা আমরা বছরের পর বছর এই কথাগুলো শুনি। আরেকটি বিষয় যেটি আছে যে আসলে তারা আদিবাসী নাকি উপজাতি, এই নিয়ে একটি প্রশ্ন আছে সবসময়। আমি আপনার কাছে জানতে চাই আসলে কেন এই বিতর্ক। ধন্যবাদ আপনাকে এবং ২১ টিভির দর্শককে। প্রথমত হলো যে বাংলাদেশ আজকের যে ভূখণ্ড ৫৬,০০০ বর্গমাইল, এই ভূখণ্ডে আমরা যারা ১৮ কোটি মানুষ বসবাস করছি, এই মানুষগুলো আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশি আবার অনেকগুলো নৃতাত্ত্বিক মানে জনগোষ্ঠী দ্বারা আমরা আলাদা আলাদা বিভক্ত, সব বাংলাদেশিরা। জি। তার মধ্যে বৃহত্তম জনগোষ্ঠী হলো আমরা বাঙালি। এর বাইরে আরও ৪৫টা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। তো আমাদের রাষ্ট্র এদেরকে সাংবিধানিকভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি এবং ইংরেজিতে ট্রাইবাল হিসাবে ঘোষণা করেছে এবং দীর্ঘদিন তারা নিজেরা এই উপজাতি হিসেবেই নিজেদেরকে পরিচিত করিয়ে আসছিল। এতে কোথাও কোনো মানে বিভেদ, কোনো দ্বন্দ্ব মনে হয় নাই। আপনি জানবেন ১৯৯৭ সালে ২রা ডিসেম্বর যে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়, সেই চুক্তিতে পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির নেতা, যিনি চাকমা সম্প্রদায়ের নৃগোষ্ঠীর মানুষ, তিনি এখানে উপজাতি শব্দটাকেই বলা হয়েছে এবং বলা হয়েছে পার্বত্য চট্টগ্রাম একটি উপজাতি অধ্যুষিত অঞ্চল। এটার শুরুটাই বলা হয়েছে এটাকে মেনে নিয়ে। এবং আবারও বলা হয়েছে যে বাংলাদেশের সংবিধানকে মেনে নিয়ে এই চুক্তি করা হচ্ছে। যেহেতু সংবিধানে বলা হয়েছে তাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি এবং ট্রাইবাল ৩টে শব্দ ব্যবহার করা হয়েছে। তো এটা ছিল এবং ওই চুক্তিতে ৫২ জায়গায় ৫২টা শব্দ আছে উপজাতি বা উপজাতীয়, জি, এরকম শব্দ। তো এ নিয়ে তো কখনো কোনো বিতর্ক হয় নাই। বিতর্কটা এসেছে এই যে আইএলও কনভেনশন 169, যেটা আপনার ১৯৮৯ সালে স্বাক্ষরিত হয়েছে, সেই স্বাক্ষরে এসে একটা নতুন করে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। এখন উপজাতি যে আদিবাসী যে সংজ্ঞাটা, এই সংজ্ঞা অনেক ধরনের আছে সারা দুনিয়াতে। একটা হলো যে আবিধানিক সংজ্ঞা, যেটাকে আমরা মানে ইংরেজিতে ইন্ডিজিনাস পিপল, তার একটা আবিধানিক সংজ্ঞা আছে। বা আরেকটা আছে অ্যানথ্রোপোলজি দিয়ে একটা ডেফিনেশন আছে, বা হিস্টোরিক্যাল একটা ডেফিনেশন আছে। আর এই যে মানে আবিধানিক মানে অর্থ বা অ্যানথ্রোপোলজিক্যাল যে নৃতাত্ত্বিক যে সংজ্ঞা, এই সংজ্ঞাটা সারা বিশ্বেই স্বীকৃত। এগুলো কিন্তু যারা অ্যানথ্রোপোলজির স্টুডেন্ট, যারা সমাজ কল্যাণের স্টুডেন্ট বা যারা সমাজ বিজ্ঞানের স্টুডেন্ট বা বিভিন্ন বিষয়ের যারা, তারা কিন্তু এটা পড়ছে এবং তারা গ্রহণ করছে। এই নিয়ে কোথাও কোনো বিতর্ক নেই। এবং ইভেন যারাই দাবি করছে তারাও এটা পড়ছে এবং পরীক্ষার খাতায় লিখছে, কোনো সমস্যা নেই। এটা কেউ যে তুলে দেওয়া হয়েছে তা না। কিন্তু যখন এই যে আইএলও কনভেনশন 169 বলা হলো, তখন সেখানে আরেকটা সংজ্ঞা বলা হলো এবং সেই সংজ্ঞার সাথে আবার কিছু মান্যতার বিষয় আছে। মানে আপনি যদি এই সংজ্ঞাটা গ্রহণ করেন, এই আইএলও যে কনভেনশন, এই কনভেনশনটা গ্রহণ করেন, তাহলে আপনাকে এই বিষয়গুলো অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, তো সেই জায়গাতে আমরা ওই কনভেনশনটাতে স্বাক্ষর করি নাই। এরপরে 2007 সালে এসে জাতিসংঘ আরও বিস্তারিত আকারে ইউএন ড্রিপ, মানে যেটা যে চার্টারটা, সেটা ঘোষণা করলো। এরপর থেকে আমাদের এই মানে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু মানুষ, তারা নিজেদেরকে আদিবাসী বলা দাবি করা শুরু করলো। তো ইভেন এখন দেখেন, ওই যে শান্তি চুক্তি যিনি স্বাক্ষর করেছেন উপজাতি বলে, সন্তু লারমা,
তিনি নিজে এখন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি। জি। হ্যাঁ, তো এটা এক ধরনের শান্তি চুক্তির চরমভাবে একটা লঙ্ঘন। আমি সেই বিতর্ক আজকে যাব না। প্রশ্নটা হলো এই যে তারা এই দাবিটা করছেন, কেন করছেন? কারণটা কি? ওই যে জাতিসংঘের যে মানে ইউএন যে চার্টারগুলো আছে, সেই চার্টারে তাদের কিছু মানে সুবিধা নিশ্চিত করা হয়েছে। জি। এবং সেই সুবিধার থেকেও বড় কথা, আমাদের এই ব্যাপারে জাতিসংঘের একটা বড় ফান্ড আছে। যেমন এই যে এখন আপনি আগামী 9 তারিখে আপনি যেটা বললেন যে বিশ্ব আদিবাসী দিবস, অলরেডি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই আদিবাসী রিলেটেড নানা মানে প্রোগ্রাম কর্মসূচি হচ্ছে। এবং এই প্রোগ্রাম কর্মসূচিতে প্রায় এটা 10 তারিখ বা 15 তারিখ পর্যন্ত চলবে। ঢাকাতেও অনেকগুলো প্রোগ্রাম আছে। এখানে কিন্তু বিপুল পরিমাণ ফান্ড আসে। এই যে ফান্ডটা, এই ফান্ডটাও কিন্তু এই দাবির একটা অন্যতম কারণ। আপনি যদি এই ফান্ডটা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু এই দাবিটা আর থাকবে না। কেন বলছি? দেখেন, আমাদের রাষ্ট্র উপজাতিদের জন্য নানা সুযোগ সুবিধা দিয়েছে। উপজাতি কোটা আছে। যারা আদিবাসী দাবি করছে নিজেদেরকে, যারা বলছে যে উপজাতি বললে আমরা খুব অপমানিত বোধ করি, আমাদেরকে হীনতর বা মানে একটু হেয়তর মনে হয়, তারা কিন্তু উপজাতি কোটার সুবিধা নিচ্ছে। তারা কেউ বলছে না যে না, আমি এই হীনতর সুবিধা আমি নিতে পারি না। আরেকটি আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সেই বিষয়টিও আপনি একটু বলবেন যে ক্ষুদ্র সরকারিভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশে তো বললাম যে যদি সরকারিভাবে 45টা ক্ষুদ্র নৃগোষ্ঠী আর বৃহৎ নৃগোষ্ঠী বাংলাদেশি, তাহলে বাংলাদেশে আসলে 46টা নৃগোষ্ঠী আছে। টোটালি 46টা নৃগোষ্ঠী আসে। এই 46টা নৃগোষ্ঠীর মধ্যে বাঙালি বৃহৎ নৃগোষ্ঠী আর বাকিগুলোকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হচ্ছে। এটা ক্ষুদ্র নৃগোষ্ঠী মানে কিন্তু এটা না যে তারা মানে হেয় নৃগোষ্ঠী, তারা নিচু নৃগোষ্ঠী। এটা ইন টার্মস অফ পপুলেশন, জনসংখ্যা অনুপাতে যখন আমরা ধরেন রাজনৈতিক বিভিন্ন গ্রুপ বলি না, এটা একটা ছোট দল, এটা একটা বড় দল, তাই না? তাদেরকে জাতিগতভাবে হেয় করার কোনো বিষয়ই নেই এখানে। ছোট দল অর্থ হলো যে সংখ্যাগতভাবে তারা ছোট বা তাদের ছোট, কিন্তু বড় দল অর্থ হলো সংখ্যাগতভাবে বড়। সংখ্যাগতভাবে ছোট দলও কিন্তু তাদের নানা উৎকর্ষতার মধ্য দিয়ে, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা অনেক বড় হতে পারে। যেমন বিশ্বে এখন অনেক ছোট ছোট দেশ আছে যারা কিন্তু সিঙ্গাপুরের মতো দেশ, আমরা যদি বলি ছোট একটা দেশ, তারা মানে আমাদের এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য লিডিং কান্ট্রি। তো এই আমরা সিঙ্গাপুরকে যখন ছোট দেশ বলি, তাকে কিন্তু হীন দেশ বলি না, তাকে মানে ক্ষীণ দেশ বলি না, তাকে হেয়তর দেশ বলি না, তাকে নিচু দেশ বলি না। এই যে একটা ভুল ব্যাখ্যা করে আমাদের সামনে এই দাবিটা তুলে ধরা হচ্ছে। সেই জন্যই বললাম যে যারা নিজেদেরকে আদিবাসী মানে উপজাতি বলে পরিচয় দিতে গিয়ে মনে হয়, যেমন আমরা এই যে ধরেন বলা হচ্ছে যে শব্দটা একটা বোধহয় মানে হীন শব্দ, কারণ তারা একটা ব্যাখ্যাদার করছে যে উপনদী, হ্যাঁ এটা একটা ছোট নদী। আসলে কিন্তু উপনদী অর্থ ছোট নদী না। উপনদী কিন্তু ছোট নদী না। উপনদী হলো যে নদীর দুটা থাকে, একটা হলো বড় নদীর সাথে একটা শাখা নদী, আর একটা হলো উপনদী। যখন কোনো নদী বড় নদীতে এসে মেশে, সে নদীকে বলা হয় উপনদী। আর বড় নদী থেকে যে নদীটা সৃষ্টি হয়ে নিচে যায়, সে নদীকে বলা হয় শাখা নদী, তাই না? এটা একটা। এখন আমরা যখন বলি উপহার, এই যে উপসর্গ, একটা উপসর্গ বাংলা ভাষায় এটা বিভিন্ন শব্দের সাথে বসে শব্দটাকে পরিবর্তন করে, বর্ধিত করে শব্দের অর্থটাকে। আমরা যখন উপহার বলি, তার মানে কি ছোট হার, তাই না? এই যে ভুল ব্যাখ্যাগুলো আমাদের সামনে দিয়ে আমাদেরকে এই যে মানে একটা জিনিস খাওয়ানো হচ্ছে, তার কারণ কি? এইখানে অনেকগুলো টার্মস বলা হয়েছে যেগুলো আমাদের রাষ্ট্রের জন্য, শুধু আমরা কেন, এই যে মানে জাতিসংঘের যেই মানে যেই ঘোষণাপত্র আছে, যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রে যারা বাংলাদেশকে চাপ দিচ্ছে, আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বা ইউরোপীয় বিভিন্ন দেশ, তারা নিজেরাই তো এগুলোতে স্বাক্ষর করে নাই। তারা নিজেরাই স্বাক্ষর করে নাই, কিন্তু তারা আমাদেরকে বলছে তুমি এগুলো স্বাক্ষর করো এবং এগুলো বাস্তবায়ন করো। হ্যাঁ, যেটা তারা এই যে মানবাধিকারের ক্ষেত্রে তারা যে ডাবল স্ট্যান্ডার্ডটা করে, তারা নিজেরা যারা ইসরায়েলে যেটা করে না, সেটা আবার মানে বার্মায় সেটা করতে বলে। হ্যাঁ, বার্মায় সেটা নিয়ে তারা খুব সোচ্চার, কিন্তু ফিলিস্তিনে তাদের এইটা নিয়ে মুখ্য নয়। তো এই যে ডাবল স্ট্যান্ডার্ড, কারণটা কি? তাদের এখানে একটা স্বার্থ আছে। এই যে গ্লোবাল আজকে যে ফেনোমেনন বা এই যে দক্ষিণ এশিয়া কেন্দ্রিক যে, এটা অনেক আগের একটা মানে পরিকল্পনা। এটা 1941 থেকে শুরু হয়েছে। 1946-এ এখানে 1941 এই ব্রিটিশ যে গভর্নর ছিলেন আসামে, তিনি এখানে একটা রাষ্ট্র ব্যবস্থার কথা চিন্তা করেছিলেন। 1946-এ
এখানে আর স্যার রেজিল্যান্ড কুপল্যান্ড তিনি বলেছিলেন ক্রাউন কলোনির কথা। এখন যে এই যে ক্রিশ্চিয়ান স্টেটের যে এই ধারণাটা আমাদের এখানে চলে এসেছে, এই সব কিছু কিন্তু এর সাথে জড়িত। কারণ আমাদের এখানে এই যে জনগোষ্ঠীগুলো আছে, আপনি দেখেন চাকমা, মারমা, ত্রিপুরা, পাংখো, লুসাই, এরা সবাই কোত্থেকে এসছে? এরা সবাই এসছে আপনার মিয়ানমার থেকে অথবা ভারত থেকে। কিন্তু আমরা যারা বাঙালি জনগোষ্ঠী, আমরা এখানে 4000 বছরের এখানে বসবাস করি। আমরা নানা ধরনের মানে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হয়েছে এখানে, মানে শাসন কাঠামোর পরিবর্তন হয়েছে, ধর্মীয় পরিবর্তন হয়েছে। এই নানা পরিবর্তনের মধ্য দিয়ে বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম, বাঙালি বৌদ্ধ, বাঙালি খ্রিস্টান, আমরা এখানকার আদিবাসী। জি, আপনি এখানে যদি আমাদের এই যে পাহাড়পুর বলেন, যে খ্রিস্টপূর্ব অন্তত, বা এই যে ওয়ারি বটেশ্বর আমাদের এখানে, আমি আসবো আপনার কাছে আবার। একটা মিনিট শেষ করি, যে এই যে এগুলো খ্রিস্টপূর্ব 200-300 বছর, কোনোটা 1000 বছরের প্রাচীন। তো সেই আপনি ওয়ারি বটেশ্বরে আপনার 1000 বছর আগে আমরা মানে গর্ত, ওখানে হাম্মামখানা পাওয়া গেছে। 1000 বছর আগে আমার পূর্বপুরুষ মানে গোসল করতো। গোসলখানা কিন্তু সভ্যতার একটা খুব বড় একটা উপকরণ, তো সেখানে বসবাস করতো। এখন যারা এনারা দাবি করছেন তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী। এখানে আমাদের আপত্তি যে আসলে এইটার নির্ধারণটা কিভাবে হবে? এটা কি মানে মানে একটা নির্দিষ্ট জায়গা ভিত্তিক হবে, না মানে অঞ্চল ভিত্তিক হবে, না পুরো রাষ্ট্রভিত্তিক হবে? ওই ILO 169 যেটা, সেটাকেও কিন্তু ভুল ব্যাখ্যা হচ্ছে। ওখানেও কিন্তু বলা আছে যে একটি নির্দিষ্ট রাষ্ট্রে যারা শরণাতীত কাল থেকে বসবাস করে, অথবা আপনার যারা ওই যে মানে মানে কলোনি, পোস্ট কলোনিয়াল। তখন পোস্ট কলোনি বলতে আমরা কোনটা ধরবো? পোস্ট কলোনি বলতে কি আমরা যদি একেবারে 71-এ আমাদের স্বাধীনতা বলি, তাহলে তো পাকিস্তান বা ব্রিটিশ আমল, তো ব্রিটিশ আমলের আগে কি আমাদের এখানে বাংলাদেশিরা ছিল না? আমি আসবো পলাশ ভাই আপনার কাছে আবার। আমি এই পর্যায়ে একটু মেহেদিয়াস মানে ডেলিজ খানের কাছে আসতে চাই। আপনি তো দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে কাজ করছেন এবং আপনি জানেন বিষয়গুলি। আসলে আরেকটি বিষয় পাহাড়ের সঙ্গে জড়িত আছে, যে সামরিক বাহিনীর উপস্থিতি আমরা সেখানে সবসময় দেখি। এই একটু পেছনের দিকে যেতে চাই। আসলে পাহাড়ের শান্তি অশান্তি নিয়ে অনেক কথাই হয়। আসলে এই কারণগুলো কি? এই অশান্তি কবে থেকে শুরু, বা কি আসলে বিষয়টি? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আল্লাহ আমার কণ্ঠের জড়তা দূর করুক এবং আমার কমিউনিকেশনটা ইফেক্টিভ করুক, যাতে আমি যা বলতে চাচ্ছি এটা যেন আপনি এবং আপনার দর্শক যারা আছেন তারা বুঝতে পারেন। আমিন। এবং একই সাথে আমার সহ আলোচক পলাশ ভাইকেও আমি ধন্যবাদ জানাই। ফার্স্ট থিং ফার্স্ট, প্রথম জিনিসটা কারেক্ট করা দরকার। বাংলাদেশে কোনো আদিবাসী নাই। বাংলাদেশে যারা আছেন তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা উপজাতি। বাঘ এবং সিংহ এই দুটার ডেফিনিশন আলাদা, নাম আলাদা। বাঘের হঠাৎ করে যদি শখ হয় সিংহ হওয়ার, অথবা সিংহ নামের ডাক পাওয়ার, এইটা তার প্রবলেম, ডিকশনারির প্রবলেম না। 2007 সালের আগের গল্প বলি। চিটাং পার্বত্য চট্টগ্রামের ভাই এবং বোন যারা আছেন, আমার উপজাতীয় এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে ভাই বোনরা আছেন পার্বত্য চট্টগ্রামে, 13টি উপজাতি আছে ওখানে। তাদের সবাইকে আমি আদাব এবং নমস্কার জানাই। তাদের ভালোবাসা পেয়েছি। 2001 সালে প্রথম গিয়েছিলাম খাগড়াছড়িতে একজন সেনা সদস্য হিসেবে। কেন গিয়েছিলাম? কারণ উপজাতীয় যে সশস্ত্র সংগঠনগুলো আছে তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ। তো আমিও একজন সেনা সদস্য হিসেবে পার্টিসিপেট করতে গিয়েছিলাম, এবং আমার এই ভাই বোন যারা আছে, নিরীহ উপজাতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে, তাদেরকে উদ্ধার করার জন্য, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার দায়িত্ব দিয়েছে। ওখানে গিয়েছিলাম। সেবার যখন গেলাম তখন 2001 সাল। খাগড়াছড়ির একজন রাজার বাসায় গেলাম। তার রাজার বাসার সামনে একটা সাইনবোর্ড লাগানো ছিল, এবং এই সাইনবোর্ডে লেখা ছিল দর্শনার্থীরা আসলে কি করতে হবে না করতে হবে, রাজবাড়িটা কি করতে হবে। আমার কাছে একটা ছবি আছে, কোথাও আদিবাসী শব্দটা নেই, উপজাতীয় শব্দটা ছিল। এরপরে যখন 2007 সালের পরে আবার গেলাম, আমি একাধিকবার চিটং হিল ট্রক্সে চাকরি করার সুযোগ হয়েছে। যে আমাদের মাসুদ সাহেব যেরকম বলে, আমি যখন হিলসে ছিলাম ওইভাবে স্মৃতিচারণ করছি আর কি। না, অবশ্যই আমাদের জানার আছে আপনার কাছ থেকে। 2007 সালের পর যখন গেলাম তখন দেখি আদিবাসী শব্দটা সংক্রামকভাবে ছড়ায় গেছে। তো হঠাৎ করে এই যে মানে নমিনক্লেচারের চেঞ্জ কেন?
এই প্রশ্ন আমি আপনি করতে ভুলে যাই, কিন্তু আমার তরুণ ভাই যারা ইউনিভার্সিটিতে যারা আছে তারা কিন্তু একজন আরেকজনকে জিজ্ঞেস করে। যারা উপজাতীয় কোটায় আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে আসছে তাকে কিন্তু তার পাশের যে বাঙালি ভাইটা আছে সে জিজ্ঞেস করে, কিরে তোরা তো 2007 সালের আগ পর্যন্ত উপজাতি ছিলি, এখন হঠাৎ এখন করে কেন আদিবাসী ইয়েস হওয়ার ইচ্ছা তাদের কেন? মানে এই কিন্তু টমাস বড় প্রশ্ন। মানে আব্রাহাম হঠাৎ করে টম হ্যাঙ্কস কেন হয়ে যেতে চেতেছে? ব্যাপারটা অনেকটা ওই রকম। লাইটার পার্ট অ্যাপার্ট, ওটা বাদ দিলাম, বাদ দিয়ে এখন আমি আসি যে আদিবাসী কাকে বলবেন আপনি? সান অফ দ্য সয়েলস। তো আমার যে 13টা নিগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে আছে তাদের ইতিহাস তো 1400 বছর, মানে 1400 শতক থেকে শুরু হয়েছে। এই যে আমার সহালোচক ভাই আছেন উনি প্রেসাইজলি ওনার বই থেকে বলতে পারবেন। চাকমারা থেকে আসছে, আরাকান থেকে। তারা ওইখানে আরাকানের রাজদরবারে ক্লার্কের কাজ করতো, কেরানির কাজ করতো। তারপরে যখন ওখানে মেইনল্যান্ড বার্মা থেকে বোদাপায়া যখন অ্যাটাক শুরু করলো তখন ওখান থেকে আশ্রয় নিল এসে এখানে। এই ইতিহাস তো আসলে সবাই জানি আমরা। আমরা সবাই জানি। তো হঠাৎ করে আপনি মনে করেন যে 200-300 বছর আগে কেউ যখন এখানে এসে বসবাস শুরু করেছে সে হঠাৎ করে আদিবাসী হওয়ার চেষ্টা করতেছে কেন? পেখম লাগালেই কি কাকময়ূর হয়ে গেল? এটার পিছনে আসলে কাজ কি? এটার পিছনে কি স্বার্থ? কারা স্বার্থ? আসলে এটি নিয়ে কোনো আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র? বা আমরা দেখি, আমরা মাঝে মাঝে, আমি আপনাকে একটি বিষয় না না, এটা উল্লেখ তো করতে অনেকটা চাই। ভাই হাসান ভাই ওই যে উবারের প্রিমিয়াম এবং নর্মাল সার্ভিসের মতো, গাড়ি একই। আপনি রেজিস্টার করছেন প্রিমিয়ামের আন্ডারে তাহলে একটু ভাড়া বেশি, আর ওইটা যদি মানে আগেরটা যদি নর্মালটাতে করতেন তাহলে একটু ভাড়া কম। এবার আসছি আমি ওই প্রসঙ্গে, আদিবাসী নেই উপজাতি, এই তর্কের চেয়ে বড় এবং বিশাল ব্যাপার তো আছে ওখানে। একজন উপজাতি বাংলাদেশের যে কোনো জায়গায় এসে জমি কিনতে পারবে, জিরাত করতে পারবে, বিয়ে করতে পারবে, ফ্ল্যাট কিনতে পারবে। আপনি আমি কেন বাংলাদেশের একই বাংলাদেশের নাগরিক হয়ে ওইখানে গিয়ে জমি কিনতে পারবো না? স্পেশালিটিটা কি ওখানে, এবং এই স্পেশালিটিটা কতটুকু তাদের প্রাপ্য? তারা তো আমাদের বাঙালি ভাই, আমরা মানে বাংলাদেশি ভাই, বাংলাদেশি, জি। বাংলাদেশি ভাই আমাদের, আমরা তো এক বাংলাদেশের নাগরিক। তাহলে এর ভিতরে নাথান বম কি করে হঠাৎ করে 9টা জেলা নিয়ে একটা স্বতন্ত্র রাষ্ট্র বিচ্ছিন্নতাবাদী আন্দোলন গড়ে তুলল? আমাদের জাগ্রত জনতা, আমাদের ছাত্র জনতা, তারা এই প্রশ্ন তো করছে, কোথা থেকে আসলো এটা? আপনি যে প্রশ্ন করেছিলেন সামরিক বাহিনীর উপস্থিতির ব্যাপারটা, এখানটাতে এসেই সামরিক বাহিনীর উপস্থিতির প্রাসঙ্গিকতা পায়। 1973 সালে শেখ মুজিবুর রহমান একটা খুব ভুল কাজ করেছিলেন। উপজাতীয়রা তার কাছে গিয়েছিল একটা আবদার নিয়ে। আবদারটা কি ছিল? স্বায়ত্তশাসনের 1900 সালের যে ট্রাইবাল অ্যাক্ট আছে, নট ইন্ডিজিনাস অ্যাক্ট, ট্রাইবাল অ্যাক্ট আছে, ওই অ্যাক্টের আন্ডারে তারা বলতেছিল যে আমার একটা স্বায়ত্তশাসন দরকার, রাইট? শেখ মুজিবুর রহমান বিজি ম্যান বলল যে তোরা সব বাঙালি হয়ে যা। ভুল বলছে। কেন আপনি বাঙালি হয়ে যেতে বলবেন? একজন চাকমা, মারমা, তঞ্চঙ্কা, গারো, সান্তাল, তাকে আপনি কেন অযথায় বাঙালি হয়ে যেতে বলবেন? বলা উচিত হয় নাই। ঐতিহাসিক ভুল। উনি গণনায় ভুল করছে। 3 লাখ মারা গেছে, 30 লাখ বলে ফেলছে। এই যে মিলিয়নের বাংলা যে কি হবে ওটা পেঁচ লাগায় ফেলে। এই সমস্যাটা ওনার ছিল। তো উনি এই যে একটা কথা বললো, কথা বলে কি বিপদ করলো? তারা করলো কি 1973 সালে এসে শান্তি বাহিনী তৈরি করে ফেললো, আর্মড উইং। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সংস্থার আর্মড উইং দাঁড়ায় গেল। এই শান্তি বাহিনী করলো কি, আর্মির যে পেট্রোল আছে তার উপর আক্রমণ করা শুরু করলো। এখন একটা আর্মড উইং চলে কি দিয়ে? চাঁদা লাগে। আপনি যদি পার্বত্য চট্টগ্রামে যান এবং যদি মানে তাদের সাথে মিশে গিয়ে কিছুদিন থাকেন, কি পরিমাণ চাঁদাবাজি হয় আপনি কল্পনা করতে পারবেন না। এই চাঁদা দিয়ে তারা অস্ত্র কেনে, এই চাঁদা দিয়ে তারা ইউনিফর্ম কেনে, এই চাঁদা দিয়ে তারা যাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে তাদেরকে আবার আমার অপহরণ কাছে করে। একটি প্রতিবেদনের কিছু অংশ বিশেষ আছে যে 3 পার্বত্য জেলা থেকে সন্ত্রাসী গ্রুপগুলো বছরে 700 কোটি টাকারও বেশি চাঁদাবাজি করছে। সরকারের এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে এবছর প্রতিবেশী দেশের পুলিশের হাতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে জড়ো করা অস্ত্র ও গোলাবারুদের বড় 5টি চালান ধরা পড়েছে। চিন্তা করেন তো, কথা এই বলছেন যে যে চাঁদাবাজি করে যে টাকাটা নিচ্ছে, এখন তো চাঁদাবাজির পরিমাণ বেড়ে গেছে, কারণ রিসোর্ট অনেক বেড়ে গেছে। আমি ভূমির সমস্যাটাতে পরে আসব, এবং এখানেই আপনাকে হাসান ভাই বলে যাই, পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যা আদিবাসী উপজাতি না, পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যা হচ্ছে ভূমি। বাট যেহেতু দর্শকদের কাছে আপনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন আর্মির লিগেসিটা বলার জন্য, ওটা একটু বলে আসি। 1973 সালে যখন শেখ মুজিবুর রহমান তাদেরকে বাঙালি হয়ে যেতে বলল, তার প্রতিবাদ স্বরূপ তারা শান্তি বাহিনী তৈরি করে সরকারি লোকজনদেরকে অপহরণ করা শুরু করলো, লাইক টিএনও, তারপরে থানার পুলিশ, একসময় এসে আর্মির উপর অ্যাটাক করা শুরু করলো। এর ফলে অবস্থা এমন দাঁড়ালো
যে তাদের ওখানে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দানা বেঁধে উঠলো এবং পরিষ্কার ইঙ্গিত পাওয়া গেল যে এই দেশটা আলাদা হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে জিয়াউর রহমান ততদিনে ক্ষমতায় চলে আসছেন। স্পেশালি 15ই আগস্টে যখন শেখ মুজিবুর রহমান মারা যান, এরপরে কিন্তু শান্তি বাহিনী প্রচণ্ড মানে সহিংসতা শুরু করলো। এইটাকে প্রতিহত করার জন্য জিয়াউর রহমান এসে ওখানে সেনা মোতায়েন আরও বাড়িয়ে দিল। এই সেনা মোতায়েন বাড়িয়ে দিয়ে দেশটাকে ধরে রাখার চেষ্টা করা হলো ওখানে। ওই তার প্রেক্ষিতেই প্রথমে যে আর্মস রিকভারি অপারেশনটা চললো, এটার নাম ছিল অপারেশন পাঞ্চিং টাইগার। অপারেশন পাঞ্চিং টাইগার যখন শেষ হলো, তারপরে যখন দেখা গেল যে না, এখানে একটা লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট শুরু হয়েছে, সো এই লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট থামানোর জন্য, কাউন্টার ইনসার্জেন্সিকে থামানোর জন্য অপারেশন দাবানল ইনিশিয়েট করা হলো। অপারেশন দাবানল চিটাগাংয়ের জিওসির আন্ডারে শুরু হলো এবং এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের সার্বিক নিরাপত্তার মূল মানে দায়িত্ব হচ্ছে চিটাগাংয়ের জিওসির কাছে। অপারেশন দাবানল এসে শান্তি চুক্তির আগ পর্যন্ত চললো। শান্তি চুক্তির পর শুরু হলো অপারেশন উত্তরণ। তো এই হচ্ছে সেনাবাহিনীর ওখানে উপস্থিতি, এবং সেনাবাহিনীর উপস্থিতি অত্যন্ত জরুরি এই কারণে, প্রথমত ওখানে যে অনেকগুলো সশস্ত্র দল আছে এদেরকে কন্ট্রোল করা, কারণ এটা পাহাড়ি এলাকা। আপনি চাইলেই, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই পাহাড় থেকে ওই পাহাড় দেখা যাচ্ছে কিন্তু যেতে লাগে 4 ঘন্টা। এই সশস্ত্র গ্রুপগুলোকে বা দলগুলোকে কারা আসলে ইন্ধন দেয়? দারুণ প্রশ্ন, এক্সিলেন্ট। আমি অবাক হবেন যে আমি যখন ওখানে ছিলাম চাকরিতে, আমার এক সহকর্মী মারা গেল। মারা যাওয়ার পর যথারীতি মানে জিওসি আসলেন, এসে সহানুভূতি জানালেন। আমি যেহেতু ক্যাম্প কমান্ডার, তা আমি তখন অনেক ইয়াং ছিলাম, আমি ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার এই সন্তুলার মতো দেখি পতাকা লাগায় ঘোরায় বাংলাদেশে, তাহলে আমরা কার সাথে ফাইট করতেছি এখানে? এই প্রসিদ্ধ খিসা ঢাকায় থাকে, আপনারা ওনাকে ধরতেছেন না। আমরা এখানে মনে করেন যে মাইলের পর মাইল জঙ্গলের ভিতরে হাঁটতেছি, জোকের কামড় খাচ্ছি, গুলি খাচ্ছি। I did not get right answer. বাট আপনি একটা খুব ভাইটাল কোশ্চেন করছেন, ফান্ডিং কে করছে? হেয়ার কামস ইন্টারন্যাশনাল জিওপলিটিক্স। পার্বত্য চট্টগ্রামের পাশেই বার্মাতে সাম্প্রতিক নিউজ আসছে, রেয়ার আর্থ ম্যাটেরিয়াল পাওয়া গেছে। পার্বত্য চট্টগ্রামে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল আছে কি নাই, এটার কোনো সার্ভে কি আমরা করছি? আর যেসব দেশ ফান্ডিং করে তাদের কাছে এই তথ্য আছে। হিলারি ক্লিন্টনের মতো একজন একবার বাংলাদেশে এসে 2টা অঞ্চলের নাম বলছিল যে এই 2টা অঞ্চল আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, আমরা বুঝি নাই। তো যে এই ফান্ডিংটা কেন আসে, এই ফান্ডিংটা আসার মেইন কারণ হচ্ছে এই জায়গাটাকে অস্থিতিশীল রাখা লাগবে। খুব চমৎকার প্রশ্ন করছেন, এবং আমি এটাকে মিলিয়ে দিচ্ছি এইভাবে। কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের যে আর্মিটা গত 2023 এবং 24 সালে মোটামুটি তছনছ করে ফেলার চেষ্টা করতেছে। 9টা মাত্র জেলা নিয়ে তারা ওখানে একটা আলাদা রাষ্ট্র করতে যাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির মানে ইয়াতে হলে পড়াশোনা করে গিয়ে নাথান বম এখন রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছে। সম্প্রতি কিছুদিন আগে কিছু পোশাকও দেখেছি যে তাদের পোশাক আমরা পেয়ে গেছে, উদ্ধার করা হয়েছে। রাইট। এখন কথা হচ্ছে এই পোশাক কি শুধুমাত্র এই আমাদের দেশের অংশের যে অ্যাক্টিভিস্ট আছে তাদের জন্য? মে নট বি, কারণ এটা তো কাচিন থেকে ফান্ডিংটা আসে। কাচিনে ফান্ড থেকে আসে, চায়না এবং ইউএসএ 2 জায়গা থেকে কিন্তু কাচিনে ফান্ড আসে। তাহলে এই জায়গাটা যে অস্থিতিশীল করা, এবং এই জায়গারই আমাদের দেশটা ছেড়ে আরেকটু উপর দিকে যান আপনি, মণিপুর, এবং এই জায়গাটাতে যে একটা খ্রিস্টান রাজ্য অথবা রাষ্ট্র প্রতিষ্ঠার যে একটা মনোবাঞ্ছা থাকে, তার সাথেও এটা রিলেশন থাকতেও পারে। সুতরাং এই যখন শান্তি বাহিনী আমাদের দেশে অপারেশন শুরু করলো, তখন তার ফান্ড সরাসরি তো আসতো পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে, তার তো এখান থেকে পাওয়ার সুযোগ ছিল না। আমাদের দেশটা তখন কেবল স্বাধীন হয়েছে এবং আমাদের দেশে ওখানে খুব সীমিত সামর্থ্য ছিল, তার মানে স্পষ্টতই আসতো। তো আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আছে তারা ইদানিং আমরা দেখতে পাই, আপনি মিডিয়াতে আসেন, আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলি যে তারা 5ই আগস্টের পরে যে মিডিয়া ক্যাম্পেইনটা করলো আমাদের এগেনস্টে, মিডিয়া প্রোপাগান্ডা ক্যাম্পেইন হিস্টোরিক। ডক্টর ইউনূসের মতো লোক বাধ্য হলো অ্যান্টোনিও গুটেরেসকে বলতে যে আমার দেশের সমস্যা আমরা সামলাবো, বাট কোনো একটা দেশের, প্রতিবেশী দেশের মিডিয়া সামলান আপনি। সো এই জাতীয় যে হেজিমনি, তার বহিঃপ্রকাশ হচ্ছে আমার দেশের এই যে বিচ্ছিন্নতাবাদী মনস্ক যারা জুম্বু ল্যান্ড তৈরি করতে চায়, যারা কুকি ল্যান্ড তৈরি করতে চায়, বোম ল্যান্ড তৈরি করতে চায়, তাদেরকে ফান্ডিং দিয়ে রাখা। এই ফান্ডিং দিয়ে রাখলে পরে এই জায়গাটা জিয়ে থাকে, জিয়ে থাকলে পরে স্থিতিশীলতা, একটা অশান্তির একটি ভাইব চলে আসে। আমি এই পর্যায়ে একটি বিরতিতে যেতে হচ্ছে আমাকে। ধন্যবাদ দর্শক, একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও ফিরবে 21-এর রাতে, আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১ রাত। আমাদের আজকের বিষয় আদিবাসী নাকি উপজাতি। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডেলিজ খান, মুখ্য সমন্বয়ক, জনতার দল। সঙ্গে আছেন মেহেদী হাসান পলাশ, সম্পাদক, পার্বত্য নিউজ। বিরতিতে যাওয়ার আগে ডেলিজ খান অনেক বিষয়ে কথা বলছিলেন। আমি এবার মেহেদী হাসান পলাশের কাছে আসতেছি। আসলে বর্তমানে আমরা সম্প্রতি দেখেছি যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘাত, মারামারি এগুলি হচ্ছে এবং দেখা যায় যে মারা যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে বলছে যে না মারা যায়নি, কেউ আহত হয়েছে। মানে এই কনফ্লিক্ট একটা বিষয় আমরা দেখি সেই এলাকার। আসলে যে এই জায়গায় আপনি কিভাবে দেখেন, আসলে বর্তমান পরিস্থিতিটা পাহাড়ের কেমন আছে? ধন্যবাদ, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেটা হলো যে পার্বত্য চট্টগ্রামে এখন যেটা আছে এটাকে আমি বলতে পারি প্রজন্মান্তর ইনসার্জেন্সির। যেটা ধরেন আমাদের স্বাধীনতা পরবর্তীকালে যারা অস্ত্র হাতে নিয়েছিল, শান্তি চুক্তির পরে তাদের একটা অংশ সিভিল লাইফে ফিরে এসছে, বা তারা হয়তো ওটাকে রাজনৈতিকভাবে আন্দোলন শুরু করেছে। আর যারা অস্ত্র নিয়েছিল বয়সের কারণে তাদের পক্ষে এখন আর এই সশস্ত্র আন্দোলন করা সম্ভব না। সেই জায়গা থেকে গত কয়েক বছরে আমরা দেখেছি এই ইনসার্জেন্ট গ্রুপ তারা নতুন প্রজন্মের সশস্ত্র যোদ্ধা তৈরি করছে। তো এই নতুন প্রজন্মের সশস্ত্র যোদ্ধাদেরকে তারা স্বাভাবিকভাবে, যেহেতু এদের প্রশিক্ষণ, আশ্রয়, প্রশ্রয় সব কিছু হয় ভারতে, এবং ভারতের সহায়তায় স্পেশালি ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যে, এই দুটো রাজ্যতে হয়। তো তারা কিন্তু সেখানে গিয়েছে এবং তাদের অনেক সংখ্যক লোক সেখান থেকে ট্রেনিং নিয়ে অলরেডি ঢুকেছে। তো আগে যেটা ছিল তাদের কাছে খুবই দেশীয় অস্ত্রগুলো, আমরা এখন যখন ফিরেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক রাইফেল, বিভিন্ন স্বয়ংক্রিয় অস্ত্র, সেগুলো চায়না, রাশিয়ান, ইউরোপিয়ান বা আমেরিকান মডেলের বিভিন্ন অস্ত্রগুলো, যেগুলো অনেক অস্ত্র আবার আমাদের আর্মিও ব্যবহার করে না। এবং সম্প্রতি এই কয়েকদিন আগে একটা যুদ্ধে আমরা দেখলাম যে সেখানে তাদের আভ্যন্তরীণ যুদ্ধে মোটরের পর্যন্ত ব্যবহার করা হয়েছে। তো এই যে লড়াইটা চলছে, এই লড়াইটাকে দুইভাবে ব্যাখ্যা করা যায়। একটা হলো যে এদের মধ্যে এটা হলো আধিপত্য বিস্তারের লড়াই। এই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, বা ডেল ভাই বলছিলেন যে চাঁদাবাজিটা যেখানে হয় আর কি, 700 কোটি টাকার চাঁদাবাজি, এই চাঁদাবাজিটা কিভাবে হয়? চাঁদাবাজিটা সেখানে আমার ধারণা শুধুমাত্র সেনাবাহিনী ছাড়া বাকি সবাইকেই চাঁদা দিতে হয়, ইভেন গভর্নমেন্ট লোকদেরকেও চাঁদা না দিয়ে সেখানে থাকা যায় না। একটা নির্ধারিত, অর্থাৎ আমরা যেভাবে সমতলে ট্যাক্স দিই, ঠিক বিকল্প একটা ট্যাক্সের প্রক্রিয়াও সেখানে আছে। এবং সেটা আপনি ধান বিক্রি করলে, ধান চাষ করতে গেলে টাকা দিতে হবে, আপনি ধান বিক্রি করতে গেলে, কলা বিক্রি করতে গেলে, আপনি আনারস, প্রত্যেকটা ওখানে উৎপাদিত প্রত্যেকটা ফসল এবং শিল্পজাত হস্তশিল্প পণ্য সব কিছুর উপরে দিতে হয়। আপনি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। যেমন ধরেন কাপ্তাই লেকে মাছ ধরে, আমরা জানি কাপ্তাই লেকে যেই জেলে মাছ ধরবেন যিনি, তাকে একটা ট্যাক্স দিতে হয়, নৌকার মালিককে একটা ট্যাক্স দিতে হয়, যে জাল ফেলে জালের সাইজ অনুযায়ী জাল একটা ট্যাক্স দিতে হয়। আবার সেই জাল মাছ ধরার পরে ওই মাছটা যখন আবার আড়তে আসে, আড়তে আসার পরে ওইখানে আড়তদার যিনি, আড়তদারকে ট্যাক্স দিতে হয়। ওই মাছ যিনি কিনবেন, যে ফড়িয়া কিনবেন, সেই ফড়িয়াকে ট্যাক্স দিতে হয়। ওই মাছ ওখান থেকে কিনে যে ট্রাকে করে চট্টগ্রামে বা ঢাকায় আনবে, সেই ট্রাককে চাঁদা দিতে হয়, সেই ট্রাককে চাঁদা দিতে হয়। এই যে এইভাবে যে চাঁদা দিতে হয়, এবং একইভাবে যদি কাঠ, সেখানে কিন্তু খুব সস্তায়, বনের ভিতরে যে কাঠ বিক্রি হয় খুব সস্তায় বিক্রি হয়, কিন্তু ওই কাঠ যখন পাহাড়ের সীমানা পেরোয় অন্তত 5 গুণ তার দাম বেড়ে যায়। কারণ কি? এই চাঁদার কারণে। তো এই চাঁদার যে টাকা, এটা হয় কি, যে এলাকার উপরে আধিপত্য বিস্তার করে সেই এলাকা থেকে চাঁদা তুলে। তো ধরেন একজন হয়তো খাগড়াছড়ি জেলায় উপর আধিপত্য, বা খাগড়াছড়ি জেলার একটা অংশের উপরে আধিপত্য বিস্তার করছে, সে আবার আরও একটু ধরেন হয়তো পানছড়ির একটা জায়গা, সে চায় পুরো পানছড়িটা, বা পানছড়ি ছাড়িয়ে মহলছড়ি, বা আরেকটু আগিয়ে গিয়ে নানিয়ারচরে। এই যখন তারা নিজেদের জায়গাটাকে, চাঁদাবাজির জায়গাগুলোকে বিস্তার করতে চায়, বিশেষ করে সীমান্তবর্তী এলাকা, কারণ সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরা চালানগুলো খুব বেশি সহজে করা যায় এবং ওইখানে অনেক বেশি লাভ। তো ওই জায়গাটাতে কিন্তু, এবং এই জায়গাটাতে দরকার অস্ত্র আদান প্রদানের জন্য, চোরাচালানের জন্য, এবং পালানোর জন্যে, অপহরণের জন্য। এখান থেকে অপহরণ করে ইন্ডিয়া বর্ডার পার করে ওখানে নিয়ে গেলে আর তাকে কেউ ধরতে পারছে না। তো এই যে জায়গাগুলো, এই সংঘাতের এটা একটা ধরন, যে আভ্যন্তরীণ
আধিপত্য বিস্তারের জন্য, শুধুমাত্র চাঁদাবাজির জন্য। আপনি দেখেন এই চাঁদাবাজির যে টাকাটা 700 কোটি টাকা চাঁদাবাজি হচ্ছে, এই টাকার খুব সামান্য, কিন্তু সেখানে যারা বনে যেই লোকটা আপনার এই অস্ত্র নিয়ে মানে মশার কামড় খাচ্ছে, জোকের কামড় খাচ্ছে, ম্যালেরিয়া হচ্ছে, সে হয়তো মাসিক একটা মানে পাচ্ছে। পলাশ ভাই, এটা বন্ধ করার উপায় কি আসলে? মানে এই চাঁদাবাজি বা এই যে অনিয়ম, অনৈতিক কাজ, এগুলো বন্ধ করার উপায় কি? এটা আমি মাঝে মাঝে বিভিন্ন দেশের বাইরে যাই বা দেশের মধ্যেও যখন বিভিন্ন মানে ডিপ্লোম্যাটিক মানে লোকদের সাথে, বিদেশি লোকদের সাথে কথা হয়, তারা এই প্রশ্নটা করে যে তোমরা এটা শেষ করছো না কেন? এইভাবে কত আজ মানে 54-55 বছর হয়ে গেল, এইভাবেই চলছে, এটা কবে শেষ হবে? কেন শেষ করছো না বা কেন শেষ হচ্ছে না? খুবই স্বাভাবিক প্রশ্ন। এত বড় সাইজ না এইটা, এই তাই না? প্রশ্নটা হলো যে এখানে একটা বড় বিষয় আমাদের রাজনৈতিক সিদ্ধান্তের একটা বড় বিষয়। আমরা এইভাবে আমরা এটাকে শেষ করা দরকার, এই রাজনৈতিক সিদ্ধান্তটা দরকার। যদি বাংলাদেশ রাষ্ট্র রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছায় যে আমরা এটা শেষ করবো, এটা শেষ হয়ে যাবে। আমরা আমরা কি রোহিঙ্গা বিষয়ে কোনো রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছাই মানে নিয়েছি? আমরা বলছি যে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে, কিন্তু আমরা এই সিদ্ধান্ত নিই নাই যে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে বাই হুক আর ক্রুক, যে কোনো মূল্যে আমাদেরকে ফেরত পাঠাতে হবে। আমরা ওই জায়গাটাতে আমরা শুধু এটা একটা পলিটিক্যাল রেটরিকের মতো আমরা এটাকে ব্যবহার করছি যে এই সমস্যাটার সমাধান হওয়া দরকার। বাংলাদেশ যদি রাষ্ট্র বা আমাদের সরকার যদি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে যে এই সমস্যাটার সমাধান করতে হবে, এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। এটা হয়তো 1 মাস বা 2 মাস, ম্যাক্সিমাম 6 মাস এই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমাদের রাষ্ট্র এই সমস্যাটাকে মানে জিয়ে রেখেছে এবং এটাকে কি বলবো, মানে এটাকে হয়তো শেষ হচ্ছে না। কারণটা কি? আপনি দেখেন আমাদের সেন্ট মার্টিনে, একটু বলি, সেন্ট মার্টিনে কিছু পর্যটক যেতে পারছে না, সারা দেশের মানুষ কথা বলছে, কিন্তু কারণ আবার কেউ বলছে যে সেন্ট মার্টিনে আমেরিকান ঘাঁটি হয়ে যাবে, এটা তো আমার একটা আতঙ্ক বা যাই হোক, প্রচারণা হোক, বাস্তবতা হোক, যা একটা আছে, সবাই এটা নিয়ে কনসার্ন। কিন্তু সেন্ট মার্টিনের থেকে 20 গুণ বড় পার্বত্য চট্টগ্রাম। সেই পার্বত্য চট্টগ্রাম বিষয়ে আমাদের দেশের মানুষ কিন্তু খুব সচেতন না এবং কিছুটা অবহেলা করে আমরা রেখেছি। এখানে আমি মিডিয়ার লোক, আমাদের মিডিয়ারও দায় আছে। আমরা মিডিয়াও এইভাবে তুলে দিই নাই। আমাদের সরকার আইনগত সাংবিধানিকভাবে বলেছে, প্রজ্ঞাপন দিয়ে বলেছে যে তারা আদিবাসী নয়, কিন্তু আমাদের মিডিয়া অহরহ তাদেরকে আদিবাসী শব্দ ব্যবহার করছে, তাই না? কিন্তু আপনি তো জানেন যে, আপনি যখন জানেন একজন সাংবাদিক হিসেবে, এটা আপনার জানার দায়িত্বের মধ্যে পড়ে যে রাষ্ট্র কেন তাদেরকে আদিবাসী বলছে না, কেন আদিবাসী বললে সমস্যা কোথায়, আমার রাষ্ট্রের আসলেই কি ক্ষতি হবে? আমরা তো সবাই রাষ্ট্রকে ভালোবাসি, রাষ্ট্রের সার্বভৌমত্বকে আমরা তো কেউ, তাহলে কেন আমরা এটা বলছি? কাজে এই যে আমাদের মিডিয়া, আমি মিডিয়া সেক্টর থেকে বললাম, ঠিক একইভাবে রাজনৈতিক যারা নেতা, তারা হয়তো সামান্য ভোটের কারণে বা বিভিন্ন কারণে, আবার এই যে আমাদের যে সুশীল সমাজের একটা বড় অংশ আছে যারা এই যে এনজিও প্রভাবিত, দেশি বিদেশি এনজিও প্রভাবিত, এনজিও ফান্ডেড, তাদের অবজেক্টিভ হলো তারা ওই যে মানে যারা ফান্ড দেন তাদের টার্গেট পূরণ করা। রাষ্ট্রের সার্বভৌমত্ব এখানে মানে আমাদের ডেল ভাই দীর্ঘদিন রোহিঙ্গা বিষয়ে কাজ করেছেন, তিনি জানেন কিভাবে এইগুলো হয়। তো প্রশ্নটা হলো এই যে তাদের পারপাস সার্ভ করতে হয়, এটা করতে গিয়ে আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব সাথে আমরা নিজেদেরকে করছি, মিনিমাইজ করছি বা অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। বাট সার্বভৌমত্বের বিষয়ে অ্যাডজাস্ট করার বিষয় না এটা। সার্বভৌমত্ব এবং নিরাপত্তা এটা সর্বোচ্চ প্রায়োরিটির বিষয়, এর সাথে আর কোনো কিছু অ্যাডজাস্ট করা যায় না। তো এই জায়গাটাতে না, আমাদের সুশীল সমাজে আপনি দেখেন, সেখানে যখন একটা পাহাড়ি মানে একটা বাঙালি কর্তৃক একটা পাহাড়ি নির্যাতিত হয়, তখন যেভাবে তারা মানে ভয়েস রেজ করে, একটা পাহাড়ি যখন বাঙালি দ্বারা নির্যাতিত হয়, পাহাড়ি দ্বারা যখন বাঙালি নির্যাতিত হয়, ইভেন পাহাড়ি দ্বারা পাহাড়ি নির্যাতিত হয়, একটা পাহাড়ি দ্বারা একটা পাহাড়ি মেয়ে ধর্ষিত হয়, একটা পাহাড়ি দ্বারা একটা, আমার যে সিএসটি রিসার্চ ফাউন্ডেশনে আমরা মানে একটা জরিপ করি, মানে একটা পর্যবেক্ষণ করি, মানে প্রতি 6 মাস অন্তর যে পার্বত্য আমাদের এই 2025 সালে মোট 40টা খুন হয়েছে পাহাড়ে, 3 পার্বত্য জেলায়। তার মধ্যে 11টা হয়েছে আপনার পাহাড়ি কর্তৃক পাহাড়ি কর্তৃক বাঙালি হয়েছে 4 জন, বাঙালি কর্তৃক পাহাড়ি হয়েছে 1 জন। ওই একজন নিয়ে সবাই মানে কথা বলে, কিন্তু বাকি যে 11টা পাহাড়ি কর্তৃক পাহাড়ি হলো, সেটা নিয়ে কেউ কথা বলছে না। এবং না বলার কারণে কিন্তু এই চাঁদাবাজরা নির্ভয় করতে পারছে। মানে এটা যেহেতু পাহাড়িরা মানে একেবারে খুব গহীনে থাকে,
ফলে তারা সন্ত্রাসীদের মানে টার্গেটে পরিণত হয় সহজে। বাঙালিরা তো একটু মানে সদর এলাকায় থাকে, সেজন্য বাঙালিদেরকে টার্গেট করা একটু কঠিন হয়ে যায়। তো বাস্তবতাটা হলো এই যে সমস্যাটা, আপনি যে প্রশ্নটা করেছেন যে আমরা কোনো বিষয় নিয়ে খুব সিরিয়াসলি চিন্তা করি না, এবং আমরা আমাদের রাষ্ট্রের নিরাপত্তার বিষয়, আপনি দেখেন আমাদের এই যে আজকে যে সংস্কার নিয়ে এত আলোচনা হচ্ছে, এই সংস্কারের এখানে আপনার পার্বত্য চট্টগ্রাম নিয়ে কয়টা আলোচনা এসছে? সেটি আমি আপনাকে বলতে রোহিঙ্গা নিয়ে যাচ্ছিলাম যে রোহিঙ্গা আসলে নিয়ে আমরা কয়টা আলোচনা করেছি? আমাদের জাতীয় নিরাপত্তার সাথে জড়িত যেগুলো, আমরা আমাদের দরকার এখন আমাদের যুদ্ধ বিমান নাই, আমরা কিনতেছি আপনার বোয়িং যাত্রীবাহী প্যাসেঞ্জার বিমান, তাই না? তাহলে এই যে মানে সমস্যাটা, আমার খুবই দরকার এখন যুদ্ধ বিমান কেনা, মানে একেবারে খুব খারাপ অবস্থা। তো সেই জায়গাটাতে আমরা এখন কিনছি যাত্রীবাহী বিমান। এই যে রাষ্ট্রীয় সিদ্ধান্ত না থাকা এবং রাষ্ট্রের নিরাপত্তাকে, সার্বভৌমত্বকে মানে ক্ষমতাকে প্রাধান্য দেয়া, রাষ্ট্রের নিরাপত্তার থেকে ক্ষমতার চাওয়া পাওয়া, ক্ষমতার ভাগবাটোয়ারা, দুর্নীতি, এইগুলো নিয়ে প্রাধান্য দেয়া, এই কারণেই কিন্তু এই সমস্যাটার সমাধান হচ্ছে না। রাষ্ট্র যেদিন বলবে যে ইয়েস আমরা পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান চাই, বাংলাদেশ সেনাবাহিনী আমি মনে করি পাহাড়ের যে কিছু সন্ত্রাসী আছে এদেরকে মোকাবেলা করার জন্য যথেষ্ট। ইভেন যদি আমি সেই 1997 যদি বলি, 1996 এই বাংলাদেশ সেনাবাহিনীর মার খেয়ে শান্তিবাহিনী ভারতে পালিয়ে গিয়েছিল, সবাই পালিয়ে গিয়ে তারা একতরফা যুদ্ধবিরতি ডিক্লেয়ার করে তারা বাংলাদেশের সরকারের কাছে সারেন্ডার করার জন্য একটা বড় অংশ প্রস্তাব দিচ্ছিল এবং আলোচনা চলছিল। তার মধ্যে সরকার পরিবর্তন হলো, আর একটা সরকার এসে একটা শান্তি চুক্তি করে ফেললো, যেগুলো বাংলাদেশের সংবিধান এবং সার্বভৌমত্বের সাথে চরমভাবে হুমকি এবং সাংঘর্ষিক। এবং এটা আমার বক্তব্য না, আদালত হাইকোর্টের রাইতে এটা প্রমাণিত। হাইকোর্ট তার অনেকগুলো ধারাকে বলেছে এগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং এগুলো বাতিল করে দিয়েছে। দ্যাট ইজ দ্য প্রবলেম। তাহলে একটা রাষ্ট্র যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, একটা সরকার কি করে সেই চুক্তি করতে পারে, তাই না? বাট আমরা করে ফেলেছি। তাহলে এই যে জায়গাটাতে আমরা যদি রাষ্ট্রের, এখানে সরকার একরকম চিন্তা করে, আপনার সিভিল প্রশাসন একরকম চিন্তা করে, মিলিটারি আর একরকম চিন্তা করে, রাজনৈতিক দলগুলো আরেক রকম চিন্তা করে, আবার এক রাজনৈতিক দল ইস্যুটাকে আরেকভাবে দেখে, সোশ্যাল আমাদের যে বুদ্ধিজীবী বা আমাদের যে মানে সুধী সমাজ বা সুশীল সমাজ, তারা আরেকভাবে চিন্তা করে। এই পাহাড়টাকে যে ভিন্ন ভিন্ন দেখা, বাট একসাথে যদি আমরা দেখতে পেতাম, এখানে ঐকমত্যের খুব বেশি জরুরি, এখানে ঐক্যমত্যটা খুব বেশি জরুরি, এবং এই ঐক্যমত্য গঠনের জন্য মিডিয়ার কিন্তু একটা বড় ভূমিকা আছে। আমি মিডিয়ার মানুষ হিসাবে বলি আমরা খুব দারুণ ভূমিকা রাখতে পারি, এবং আমরা তো সবসময় মিডিয়া তো আসলে বেসিক্যালি প্রেশার গ্রুপ এবং সচেতনতা, আমাদের কাজ হলো সচেতনতা তৈরি করা এবং তথ্যটা সরবরাহ করা এবং মানুষের মধ্যে কিছুটা চাপ সৃষ্টি করা, যেটা দিয়ে চাপ সৃষ্টি করা হয়। তো সেখানে মিডিয়ার একটা বড় ভূমিকা আছে। আমি মনে করি বাংলাদেশের মিডিয়া যদি এই ব্যাপারে সঠিক ভূমিকা রাখতে পারে, তাহলে সরকারের উপরও একটা চাপ সৃষ্টি হয় এবং মানে আমাদের রাজনৈতিক দল এবং সুশীল সমাজের উপর চাপ সৃষ্টি হয়। আমাদের মিডিয়ার এটা নিয়ে কথা বলা উচিত যে পাহাড়ের এই সমস্যা আর কতদিন চলবে, কবে এটা শেষ করব, কেন আমরা শেষ করছি না? জি, সেই প্রশ্নই ছিল আপনার কাছে আমার। যদি আমি ডেল ভাইয়ের কাছে আসতে চাই, আসলে অনেক বিষয় নিয়ে কথা বলছিলেন পলাশ ভাই, আসলে সামরিক সমাধানই কি একমাত্র পথ? এটার কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ। সামরিক বাহিনী একটা নিরাপত্তা বাহিনী। পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে সামরিক বাহিনীর কাজ সেটা হচ্ছে যে বিচ্ছিন্নতাবাদ দমানো। আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা সেনাবাহিনীর দায়িত্ব, এই দায়িত্ব আর কেউ নেয়নি। সুতরাং যেহেতু ওখানে ওই এলিমেন্টটা আছে যে ইভেন আপনি দেখেন নাথান বম 9টা জেলা নিয়ে যাচ্ছে স্বাধীনতা ঘোষণা করতে, সুতরাং দ্যাট ক্যানট বি অ্যালাউড। সো মিলিটারি প্রেজেন্স ওখানে হচ্ছে আপনার একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট করে দিবে, নিরাপদ করে দিবে, যেখানে আপনি বিকশিত হবেন। নাও কামিং টু দ্য পয়েন্ট, যে আমার পার্বত্য চট্টগ্রামের 13টি উপজাতির ভাই ও বোনেরা যারা আছে, তাদের প্রতি আমি শ্রদ্ধা এবং সম্মান এবং ভালোবাসা রেখেই বলবো যে বাংলাদেশ ভৌগোলিকভাবে একটা ছোট্ট দেশ, 1,44,000 বর্গ কিলোমিটার একটা দেশ। এই দেশের 3টি মাত্র জেলা নিয়ে আমাদের পার্বত্য চট্টগ্রাম, ছোটোর ভিতরে আরও ছোট, কিন্তু কত বৈচিত্র্যময়। তারা আমাদের ডাইভার্সিটি, তারা আমাদের মুকুটের পালক, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি,
তাদেরকে আমরা উপযুক্ত সম্মান দিতে লাইক করি, তাদের যে কৃষ্টি, কালচার এবং ডাইভার্সিটি যেটা আছে, উই রিয়েলি লাভ দ্যাট অ্যান্ড রেসপেক্ট দ্যাট, এবং আমরা এটা শোকেস করি যখন আমাদের ন্যাশনকে আমরা কোথাও এক্সিবিট করি অথবা রিপ্রেজেন্ট করি, থাকেনি। তাদের উপস্থিতি আমরা রাখি। আমি আমার যতটুকু সময় চিটং হিলট্রেক্সে সামরিক বাহিনীর একজন সদস্য হিসেবে তাদের খেদমতে সময় দিয়ে আসছি, ঘাম ঝরাইছি, রক্ত ঝরাইছি। আমাদের অনেক সেনা সদস্য কিন্তু মারা গিয়েছে ওখানে, কিছু শান্তি বাহিনীর সাথে যুদ্ধে, কিছু কুকি চীন আর্মি যে আছে তাদের সাথে যুদ্ধে, অনেকেই ম্যালেরিয়ায়, অনেকে পঙ্গু হয়েছেন। আমরা আমাদের যে এই বিসর্জন এবং আত্মাহুতি ওখানে কেন দিয়েছি? আমাদের তো ওখানে জয় করার আর কিছুই ছিল না, শুধু তাদের ভালোবাসা ছাড়া। ওটা তো আমারই দেশ, তো নতুন করে তো আমার কিছু অর্জন নাই ওখানে। আমার অর্জন একটাই ছিল সেখানে, যে তারা যেন ওখানে শান্তিতে থাকে। আমি আমার সংসার, আমি আমার পরিবারকে ঢাকায় ফেলে রেখে দিনের পর দিন ওখানে থাকতাম। সপ্তাহে একদিন চিঠি আর 6 দিনের বাসি নিউজ পেপার আর খাবার নিয়ে হেলিকপ্টার আসতো আমাদের ক্যাম্পে। এভাবে আমার দিনের পর দিন পার করতাম। তো এই যে ত্যাগটা আমরা কেন করছি? এই ত্যাগটা আমরা করছি যেন রাষ্ট্রের এই অংশটা রাষ্ট্রের সাথে থাকে। এবার আসি যে ভুলগুলো কোথায়। 1947 সালে যখন দেশভাগ হয়, তখন আমাদের এই পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় ভাই বোন যারা আছে, তাদের পূর্বপুরুষ যারা আছে, তারা হঠাৎ করে ভারতের সাথে থাকতে চাইল, পাকিস্তানের সাথে আসতে চাইল না। প্রথম ভুল। দ্বিতীয়, 1971 সালে যখন আবার যুদ্ধ হলো, তখন তারা বাংলাদেশের সাথে থাকতে চাইল না, তারা চাইল আবার ভারতের সাথে থাকতে। এবং তাদের কিন্তু একটা বড় অংশ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানের সাথে থাকতে চাইছে। এই যে চাকমা রাজা দেবাশিস রায়, তার বাবার নাম ত্রিদীপ রায়, তিনি কিন্তু পাকিস্তানের একজন মিনিস্টার ছিলেন। এবং যখন আমাদের দেশটা স্বাধীন হয়, তখন উনি এত মনে কষ্ট পেলেন যে উনি পাকিস্তান চলে গেলেন, এবং মরার আগ পর্যন্ত উনি পাকিস্তান ছিলেন। এবং পাকিস্তান গভর্নমেন্ট কৃতজ্ঞতা স্বরূপ তাকে উজিরে খামোখা হিসেবে রেখেছিল আমৃত্যু। এবং সে যাওয়ার আগে বলেও গেছে যে মারা গেলে যেন পাকিস্তানের মাটিতেই তার গোর হয়। ঠিক আছে, তো ভুল তো ওরাও করেছে না। এবার আসি হচ্ছে লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট এবং কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন পয়েন্ট অফ ভিউ থেকে। শ্রীলঙ্কায় যে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন হয়েছে কতটা ব্রুটাল ছিল, কি পরিমাণ লোক মারা গেছে। জি, আমরা দেখেছি। সেই তুলনায় আপনি যদি নিরপেক্ষভাবে আপনার গুগল করেন, তাহলে আপনি দেখবেন ওয়ার্ল্ডের যে কয়েকটা কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন আছে, তার ভিতরে অন্যতম সফল অপারেশন আমাদেরটা। মিলিটারি অফিসাররা বাইরে থেকে রিসার্চ করতে আসে যে আমরা কি মিলিটারি টেকনিক ওখানে ফলো করছি, যে মানুষ প্রাণহানি না করে কিভাবে আমরা আস্তে আস্তে স্কেল ডাউন করছি ওখানে। এবং এই আজকে আপনি সাজেক যাচ্ছেন, নীলগিরি যাচ্ছেন, একটু বৃষ্টি হলে পরে সাজেক একটু যেতে মনটা চায়, এই পরিস্থিতিটা তো তৈরি করতে হয়েছে আস্তে আস্তে। কিন্তু মাঝে মাঝে আরেকটি বিষয়, নিরাপত্তার কারণে সেই জায়গাগুলোতে একটু বিধিনিষেধ দেওয়া হয়। যে কার নিরাপত্তা? আপনার নিরাপত্তার জন্যই তো, আমার নিরাপত্তার জন্যই। দ্যাট ইজ দ্য এরিয়া ওয়্যার, অলরেডি আমার সহ আলোচক পলাশ ভাই যেটা বললেন, ওয়্যার ইজ দ্য পলিটিক্যাল উইল। সবাই যেটা বিক্রি করে খাচ্ছে। বাংলাদেশের একজন নাগরিকের কয়েকটা সাবজেক্টের উপরে জানতেই হবে, সে যদি প্রকৃত অর্থে একজন সুনাগরিক হতে চায়। তার ভিতরে একটা হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস, একটা হচ্ছে চিটাগং হিলট্রেক্স ক্রাইসিস, আর আরেকটা হচ্ছে ইন্ডিয়ান হেজেমনি। এই তিনটা জিনিস যদি আপনি না বোঝেন, তাহলে বাংলাদেশের একজন সুনাগরিক হওয়ার কোনো অধিকারই আপনার নেই, আপনার হতেই পারেন না এখনো। এখন এই জায়গায় যে ব্যাপারটার মানে রাইট নাও, যে ওনাদের ভুল ছিল, এবং আমাদের এন্ডে আমরা যতটুকু সম্ভব এটাকে সমাধান করার চেষ্টা করছি। কিন্তু আপনি যে প্রশ্ন করলেন যে সামরিক সমাধানই কি সমাধান কিনা, নো, এইটা একটা জিও পলিটিক্যাল ইস্যু, বাংলাদেশের ক্ষেত্রে একটা পলিটিক্যাল ইস্যু, কালচারাল ইস্যু। তো এই জায়গাটাতে আর্মি একটা সিকিউরিটি ক্রিয়েট করে দিল, তারপরে তো পলিটিক্যাল যারা আছে তাদেরকে এখানে এঙ্গেজ করা দরকার ছিল। বাংলাদেশের এখন পর্যন্ত 49টা নিবন্ধিত পলিটিক্যাল পার্টি আছে, ওখানে কয়টা পলিটিক্যাল পার্টির অস্তিত্ব পাওয়া যায়? নাই তো। এখন দ্বিতীয়ত হচ্ছে যে ওখানকার লোকাল পলিটিক্সটা কীভাবে গ্রো করতেছে। জেএসএস দাঁড়াইলো, জেএসএসের আবার 2 ভাগ হয়ে গেল। ইপিডিএফ দাঁড়াইলো, ইপিডিএফের আবার ডেমোক্রেটিক এবং এই আরেকটা 2 ভাগ হয়ে গেল। নতুন এসে কেএনএফ জয়েন করলো, কেএনএফ জয়েন করে পুরো ডিনামিক্সটা এমন।
সব কটা পলিটিক্যাল পার্টি ওখানে লোকালি যেগুলো গ্রো করতেছে তাদের ভিতরে মানে আমি বলবো যে ভুল স্বপ্ন দেখানো হচ্ছে, যে মূল্যায়ন আলাদা করো। ওয়াই? আমি আপনার ভাই বলে জড়ায় ধরার চেষ্টা করছি, আপনি কেন বারবার আমাকে ছুরি মারছেন? বাংলাদেশে মানে আপনি আপনার স্মরণে বলেন তো, আপনি কখনো কোনো আপনার চাকমা ভাইকে অন্য কোনো দৃষ্টিতে দেখছেন বাংলাদেশি ছাড়া? অদ্ভুত। ওই যে মাইনরিটি কার্ড যেরকম খেলে, এইখানে মনে করেন যে ট্রাইবাল কার্ড খেলা হয় কন্টিনিউয়াস, এই কার্ড খেলতে দেওয়া যাবে না, পলিটিক্যালি এটাকে থামাইতে হবে। এখন কিভাবে এটা থেকে সলভ করা যায়, এই প্রশ্ন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো অবশ্যই জিজ্ঞেস করি, সেটাই তো প্রথম আমাদের সমস্যা যেটা আলোচনার ভাই, বিষয় আগে যে গোড়ায় আসলে- হাত দিতে হবে যে চিটাং হিল ট্রেক্সের মেইন সমস্যা কি। চিটাং হিল ট্রেক্সের মেইন সমস্যা হচ্ছে ভাই জমি বিরোধ, ভূমি বিরোধ। কেন জমি বিরোধ জানেন? ওখানে ওরা আগেকার দিনের যে মানে ট্রাইবাল যে সিস্টেম ছিল সেই সিস্টেমে এখনো ফলো করে। তাদের যে একটা হচ্ছে বসত বাড়ির জমি, একটা হচ্ছে ধানি জমি, একটা হচ্ছে জুমের জন্য যে জমি, একটা হচ্ছে নদীর ভেতরে যে জমি, একটা হচ্ছে কিছু জায়গায় পানি নেমে যাওয়ার পরে যে চর জেগে ওঠে সেই জমি। কয়েক ধরনের জমি আছে। এই জমিগুলো আপনি কিভাবে অ্যাসার্টেন করবেন? সার্ভে করতে হবে। বাংলাদেশ সরকার গত 54 বছরে সার্ভে শেষ করতে পারলো না। কমিশন কিন্তু একটা আছে, ল্যান্ড ডিসপিউট রেজলিউশন একটা কমিশন আছে। 100% হারাম খাইতেছে, হারামখোর। মনে করেন যে একটা পলিটিক্যাল মানে রাষ্ট্রের একটা পলিটিক্যাল পার্টি যখন সরকার গঠন করে, আপনি প্রায়োরিটি সেট করে দেন, ভাই আপনি এখানে সার্ভে করেন। এখনকার এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যুগে আপনি ল্যান্ড সার্ভে করতে পারতেছেন না, ইউ টেল মি টু বিলিভ দ্যাট। আবার আপনি টিনের স্যাটেলাইট কিনতে ফেলছিলেন একটা। তো আগে কি করতে হবে ভাই? জমি বিরোধটা করতে হবে। জমি বিরোধটা কিভাবে হয়েছে? আপনি তো একজন সম্মানিত ট্রাইবাল লিডার ছিলেন। আমি যখন মনে করেন যে চিটাং হিল ট্রেক্সে গেলাম, তখন তখন আমি ইয়াং লেফটেন্যান্ট। তখন আমি আমার যে সার্জেন্ট আছে, আমরা লেফটেন্যান্ট আর সার্জেন্টের কাছ থেকেই প্র্যাকটিক্যাল লেসনগুলো শিখি। তো তারে আমি জিজ্ঞেস করলাম, ভাই এখানে উপজাতির ভাষা আর বাঙালির ভাষা আমি কীভাবে চিনবো? তো বলছে, স্যার সূত্র খুব সোজা, রাস্তার পাশে যে বাড়িগুলো দেখবেন আপনি, রাস্তার উঠান বানায় বসছে, এরা বাঙালি। আর একটু ভদ্রভাবে দেখবেন রাস্তা থেকে দূরে পাহাড়ের উপরে ছোট্ট যে জুম ঘরটা আছে, এটা হচ্ছে পাহাড়ি। ভেরি ইজি। এখন এই জায়গাটাতে প্রথম যে জিনিসটা সাজেশন আমি করব সেটা হচ্ছে যে উই নিড টু গো ফর ইমিডিয়েট ল্যান্ড সার্ভে, এবং ল্যান্ডের যে ডিসপিউটগুলো আছে, এই যে বাঙালি যারা সেটলার হিসেবে ওখানে গেছে, তারপরে ওদের জায়গাতে বসছে, এখন দখল সত্ত্বে সে দখল করে ফেলছে। এখন আপনি কি নিজের দেশের ভিতরে কাউরে বলতে পারেন তুই ভাগ, ইন্ডিয়া চলে যা, বার্মা চলে যা? আমরা তো ওদেরকে বলছি না। আমরা কিন্তু ওরা বার্মা থেকে আসছে, কিন্তু আমরা তো কখনো বলি না বার্মা ফেরত যা। বরং রোহিঙ্গা যারা আসছে তারা বরং এই কার্ড খেলার চেষ্টা করতেছে যে আমাদের মতো তো ওরাও বার্মা থেকে আসছিল, তাহলে ওদের পাশে এখন আমাদেরকে থাকতে দিচ্ছেন না কেন? কেন আমাদেরকে আপনারা ক্যাম্পে আটকায় রাখছেন? একই বিষয় তারাও তুলছে। রাইট। তো পয়েন্ট নাম্বার 1 হচ্ছে ল্যান্ড ডিসপিউট সলভ করতে হবে। দিস ইজ পয়েন্ট নাম্বার 1। নাম্বার 2 যেটা ওখানে ইমিডিয়েটলি করা দরকার সেটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস চালু করতে হবে এবং ডিসপ্যারিটি কমাইতে হবে। দেখেন ভাই, আপনি একটা মানে একটা এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য একটা ভাতা দিচ্ছেন অথবা একটা কোটা দিচ্ছেন। আরে ভাই, ওই জিওগ্রাফিক লোকেশনে যদি একটা বাঙালি থাকে, ও কেন পাবে না? ও তো ওই বাস্তবতেই বড় হচ্ছে, তার চেয়ে কম খেয়ে বড় হচ্ছে। একটা সেটেলার যে যাচ্ছে, তার কি স্কিল আছে? সে হলুদ চাষ করে, একটু ধান চাষ করে, ওই কাঠ কেটে একই সংস্কৃতি, একইভাবে সে Right. জীবনযাপন করছে। তাহলে আপনি একই জিওগ্রাফিক রিয়ালিটিতে একটা ছেলে যদি উঠে আসে, তার ছেলে মেডিকেল কলেজে কোটায় চান্স পাবে আর বাঙালি ছেলেটা চান্স পাবে না, এটা ডিসপ্যারিটি না? এটা অ্যাড্রেস করবে কি? এটা পলিটিক্যালি অ্যাড্রেস করতে হবে। সো দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান। আর ফাইনালি আমার কাছে যেটা মনে হয় যে মিলিটারি প্রেজেন্স যেটা আছে, এইটার দরকার আছে হচ্ছে ওইখানকার যতক্ষণ পর্যন্ত এই সংস্কৃতিতে চেঞ্জ না আসবে, লোকজন যখন জি। সেফ না ফিল করবে। এই যে আপনি বললেন যে মাঝে মাঝেই তো সাজেক হয়ে যাচ্ছে, আউট অফ বন্ড হয়ে যাচ্ছে, এই পরিস্থিতিটা উন্নতি হয়ে গেলে তাহলে দেখেন কাম ব্যাক। আমরা সবাই সেই পরিস্থিতির জন্য অপেক্ষা করব নিশ্চয়ই, উন্নতির জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে রোববার রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর 21-এর সঙ্গে থাকুন।